আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানে গর্জন তর্জন ও হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলছে দুই প্রতিবেশী সীমান্তে। শেষ পর্যন্ত ঘটলেও তাই। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধবিমান। তারপরই পাকিস্তানের 6 শহরের 9টি লক্ষ্যবস্তুর 21টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। মাত্র 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী। তারপরই পাকিস্তানের 6 শহরে 9টি লক্ষ্যবস্তুর 21টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। মাত্র 25 মিনিটেই 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী। বেছে বেছে মসজিদে হামলা চালানোর অভিযোগও করেছে পাকিস্তান। ভারত গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলার এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তানি বিশ্লেষকরা বলছেন নামের মধ্যে চরম হিন্দুত্ববাদী মানসিক রয়েছে। তাছাড়া এই নামের মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস এর কথিত অখণ্ড ভারতের বয়ানের প্রতিফলন ঘটেছে। অবশ্য পাকিস্তান বলছে 6টি স্থানে হামলা চালানো হয়েছে। ভারতের দাবি পাকিস্তানে কথিত সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর পাকিস্তানের দাবি এই হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী শিশুসহ 31 জন নিহত হয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন মঙ্গলবার মধ্যরাতে ভারতের 75 থেকে 80টি যুদ্ধবিমান পাকিস্তানে হামলা চালিয়েছে। পাকিস্তানের বেসামরিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। স্কুল, কলেজ, হাসপাতাল সহ মসজিদেও হামলা চালিয়েছে তারা। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের অন্তত 5টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে ভারতীয় কর্মকর্তারা। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন তথ্যের আলোকে বলেছে ভূপাতিত করা 5 ভারতীয় যুদ্ধবিমানের দাম প্রায় 2071 কোটি রুপি। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর 3টি অত্যাধুনিক বহুমুখী ফরাসি রাফায়েল জেট, একটি দ্বি-ইঞ্জিন রাশিয়ান মিগ-29 এবং একটি সু-30 যুদ্ধবিমান রয়েছে। বিমানগুলো পেতে ভারতে গুনতে হয়েছিল প্রায় 963.38 মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 271.67 বিলিয়ন পাকিস্তানি রুপি। পাল্টা হামলার এই টানটান উত্তেজনার মধ্যেই বুধবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত এই অঞ্চলের সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয় এবং যদি এমন বিপদ দেখা দেয় যেখানে অচলাবস্থার সৃষ্টি হয়, তাহলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। এদিকে ঘুমন্ত জনপদে মধ্যরাতের এই আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান। আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয়, সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেয়া হবে। জাতির উদ্দেশ্যে দেয়া বুধবার রাতের ভাষণের প্রতিশোধে সে ভয়ঙ্কর মূর্তি আরও প্রকট হয়ে উঠল দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠে। ভারতকে চরম প্রতিশোধের হুমকি দিয়ে বলেন, প্রতি ফোঁটা রক্তের বদলা নেবে পাকিস্তান। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের দুঃসময়ে জাতীয় ঐক্যের ডাক দেন শাহবাজ। এর আগে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে 3 বাহিনীকে পাল্টা হামলার পূর্ণ ক্ষমতা দিয়ে দেন শাহবাজ শরীফ। বৈঠকে পাকিস্তানে ভারতের আক্রমণকে অবৈধ ও উস্কানিমূলক বলে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান শাহবাজ শরীফ। শাহবাজ গর্ব করে আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের জন্য 24 ঘন্টা প্রস্তুত ছিল, এজন্য যুদ্ধবিমান প্রতিহত করতে সক্ষম হয়েছে। সংসদে ভারতের এই গহির্ত পদক্ষেপকে রাতের আধারে ভীরু কাপুরুষের মতো হামলা বলে উল্লেখ করেছেন পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। বিশ্লেষকরা বলছেন, উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে একটি বড় আকারের পরিপূর্ণ যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা মোটেই উড়িয়ে দেওয়া যায় না। হয়তো সেই যুদ্ধ সপ্তাহব্যাপী সীমিত সময়ের জন্য হতে পারে, তবে এরকম একটি যুদ্ধে দক্ষিণ এশিয়ার ধ্বংসযোগ্য হবে অসীম ও কল্পনাতীত। স্বাভাবিক সমীকরণে বলা হয় ভারতের সশস্ত্র বাহিনী আকারে বড় এবং তাদের সমরাস্ত্রের সংখ্যা বেশি, তাই তুলনামূলকভাবে ছোট দেশ পাকিস্তানের পক্ষে সমানে সমান লড়া সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে একটি শক্তিশালী দ্বিতীয় মত রয়েছে, ভারতের চেয়ে আকারে পাকিস্তান প্রায় 4 গুণ ছোট। জনসংখ্যা বিচারে পাকিস্তানের জনসংখ্যা 6 গুণ কম। এই হিসাবে ভারতের সেনাবাহিনীর সংখ্যা 10 লাখ হলে পাকিস্তানের 2 লাখের মতো হওয়ার কথা, কিন্তু বাস্তবে পাকিস্তানের সেনা সংখ্যা 6 লাখ, যা ভারতের অর্ধেকের চেয়ে বেশি। বিমান বাহিনীর ক্ষেত্রে শক্তির অনুপাত হল পাকিস্তান 1, ভারত 1.5। পারমাণবিক বোমার সংখ্যায় ভারতের চেয়ে পাকিস্তানের সংখ্যা বেশি। এর বাইরে ভারতের সশস্ত্র বাহিনী শুধু পাকিস্তানের সীমানায় মোতায়েন নেই, তাদের প্রায় 4.5 লাখ সৈন্য কাশ্মীরে, বাংলাদেশের 3 দিকে প্রায় 2 লাখ।
বাকি সৈন্য চীন সীমান্তে ও নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদ আক্রান্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিমান বাহিনীর ক্ষেত্রেও চীন ও বাংলাদেশের আশেপাশে ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান প্রত্যাহার করে সব একসঙ্গে পাকিস্তান সীমান্তে নিয়ে যাওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। এইসব বিবেচনায় পাকিস্তান সীমান্তে ভারত যে পরিমাণ সেনা ও বিমান মোতায়েন করতে পারবে তাতে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্যে খুব একটা তারতম্য হবে না। বলতে গেলে এ পর্যন্ত পাকিস্তান এই ভারসাম্যের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। সৈন্য ও বিমান সংখ্যায় সাম্যতার প্রসঙ্গের বাইরে পাকিস্তানের জন্য একটি বড় ভরসার বিষয় হল চীন সহ কয়েকটি মুসলিম দেশের তাৎক্ষণিক সমর্থন। ইতোমধ্যে তুরস্ক মিসাইল, ড্রোন সহ বেশ কিছু সামরিক সরঞ্জাম পাকিস্তানে পাঠিয়েছে। তাদের একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ করাচিতে অবস্থান নিয়েছে। চীন পাঠিয়েছে বিমান বিধ্বংসী BVR বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের PL-15 মিসাইল, যা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অন্যান্য সমরাস্ত্র ও লজিস্টিক্স তো রয়েছেই। ভারত হামলা করার পর ইন্দোনেশিয়া ও আজারবাইজানও তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। তারা প্রয়োজনে লজিস্টিক্স দিয়ে পাকিস্তানকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের সম্পর্ক বিবেচনা করে ভারত যে সহায়তা বা সমর্থনের আশা করেছিল সেক্ষেত্রেও খুব একটা এগোতে পারেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলে দিয়েছেন, পহেলগাঁওয়ের হামলায় পাকিস্তানের হামলার কোনো প্রমাণ ভারত হাজির করতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্প 7 মে ভারতের হামলাকে বলেছেন লজ্জাজনক, আর চাইলেই এখন কোনো সমরাস্ত্র এনে লাভ নেই। প্রশিক্ষণ ও কার্যকরভাবে তা ব্যবহার করা এই সময়ের মধ্যে সম্ভব নয়। অন্যদিকে ভারতের বেশিরভাগ সমরাস্ত্র হল রাশিয়ার। বর্তমানে রাশিয়ার নিজেরই অবস্থা ততটা ভালো নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে হাজার হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া যান হারানোর পর এখন ইরানের মতো দেশ থেকে তাদের কামানের গোলা, ড্রোন, মিসাইল সংগ্রহ করতে হচ্ছে। এমতাবস্থায় রাশিয়া ভারতের কাছে থাকা রাশিয়ান ট্যাঙ্ক, যুদ্ধবিমান, কামানের জন্য কতটা খুচরা যন্ত্রাংশ সরবরাহ করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অবশ্য তারপরও রাশিয়া ভারতকে কিছু মিসাইল দিয়েছে, যা বেশ কার্যকর। ভারতকে ইসরায়েলের সহায়তার বিষয়টিও বর্তমানে পরিপ্রেক্ষিতে বাস্তবসম্মত নয়। বর্তমানে ইসরায়েল কয়েকটি রণাঙ্গনে নিজেই ব্যস্ত ও মার্কিন সহায়তার উপর নির্ভরশীল। আগে হেরন ড্রোন সহ ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যে অত্যাধুনিক সরঞ্জাম তারা ভারতে দিয়েছিল, সেগুলো অবশ্য এখন বেশ ভালোভাবে ভারত কাজে লাগাতে পারবে। ভারতের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অভ্যন্তরীণ খাতে তারা চলমান পরিস্থিতিতে তাদের সব রাজনৈতিক দল একাট্টা হয়েছে। ভারতের মিডিয়া অত্যন্ত শক্তিশালী, পক্ষান্তরে পাকিস্তান এক্ষেত্রে অনেক পিছিয়ে। প্রশ্ন হলো, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই উত্তেজনার প্রেক্ষাপটে কি করবে বাংলাদেশ? সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি আজ বা কালের মধ্যে থেমে থাকবে না, প্রতি মুহূর্তে পাল্টাবে। আমাদের লক্ষ্য রাখতে হবে সব দিক থেকে। হাতি ও চিতাবাঘের মধ্যে যুদ্ধ কতটা দূর যাবে তা সময় বলে দেবে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ বড় হলে বাংলাদেশের অর্থনীতি সহ সার্বিকভাবে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা। এক্ষেত্রে কোনো পক্ষ অবলম্বন না করে তারা পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে দুই দেশ যেন বড় আকারে যুদ্ধে না জড়ায় সেই ডিপ্লোমেসির দিকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ শুরু হলে বাংলাদেশ কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে বা সার্বিকভাবে কী কী সমস্যা হবে তা নিয়ে আগে থেকে হোমওয়ার্ক করার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া প্রভাব মোকাবেলার কৌশল কী হবে তাও ঠিক করে রাখার কথা বলেছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদরা বলছেন, ভারত পাকিস্তানের এই যুদ্ধ অনিশ্চয়তায় ভরা। বাংলাদেশের অর্থনীতিতে আরেক অনিশ্চয়তা যোগ হলো। আমদানি সহ প্রভাব পড়তে পারে এমন সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে প্ল্যান বি তৈরির কথাও তারা বলেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।